লোমহর্ষক স্মৃতি আপনি ভুলে গেলেন? এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জেগে ওঠার একটা মৃত্যু ভয়হীন অপ্রতিরোধ চেতনায় আমাদেরকে শানিত করে। আমরা যখন শুনছি এখানে মৃত্যুর কোল থেকে ফিরে আসা, চোখ নষ্ট হয়ে যাওয়া মর্মকে স্পর্শ করছিল, হৃদয়কে বিদ্ধ করছিল। জুলাই যোদ্ধারা শুধু সরকার পরিবর্তনের জন্য জীবন দেননি, তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন একটি রাষ্ট্রের। শুনেছেন তো প্রবন্ধটা আপনারা? শুধু একটা রিজিম চেঞ্জ করা, একটা গভর্নমেন্ট পরিবর্তন করা টার্গেট ছিল না। পরিবর্তন তো হবেই, কিন্তু এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম ওই জুলাই যোদ্ধারা, জীবন দানকারী, আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, অশ্রুসিক্ত এই সব লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়ে সর্বত্র দলীয়করণ করে মেধা না কোটা সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম যে বিপ্লব সফলতা অর্জন করলো, নতুন সংস্কারকৃত রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি ব্যবস্থা হবে সমস্ত দলীয়করণের ঊর্ধ্বে, এমন একটা রাষ্ট্র সংস্কার হবে যে রাষ্ট্রে মানুষ বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত একটি সোনার নতুন বাংলাদেশ আমরা উপহার পাব। প্রিয় ভাইরা, আমাদের সেই স্বপ্ন কি সফল হতে যাচ্ছে? এই প্রশ্ন এখন জাতির কাছে। তা যদি হবে, তাহলে এত বড় রক্তাক্ত বিপ্লবের পর পার্লামেন্টে কেন একথা বলতে হয় যে জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করো? এই কথা কেন রক্তাক্ত বিপ্লবের পরে ওই জুলাই যোদ্ধারা আবার সেই জুলাইয়ের বিপ্লবের বেনিফিশিয়ারি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই বক্তব্য রাখবে? আবার ট্রেজারি বেঞ্চে যারা থাকেন, সরকারি দলের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এই পার্লামেন্টে এত আননেসেসারি জুলাই বিপ্লবের কথা বলার দরকার কি? আপনারা নিশ্চয়ই পার্লামেন্টের সেশনগুলো অনলাইনে অবজার্ভ করেন। এই বক্তব্য একজন এমপি রেখেছে বিএনপি, যে এত আননেসেসারি জুলাইয়ের কথা বলার দরকারটা কি? যে জুলাই বিপ্লব, যে গণভোট 2025 সালের 13 নভেম্বরের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে গণভোট হলো, জাতীয় ভোট হলো, যে ভোটের বেনিফিশিয়ারি হয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, মন্ত্রী পরিষদে চলে গেলেন, ক্ষমতায় গিয়ে আপনি জুলাইয়ের রক্ত, এত শহীদ, এত জীবন দেন, এত হাজারি, হেলিকপ্টার করে ছোট্ট শিশুকে গুলি, পুলিশের এপিসি কার থেকে নিথর দেহকে, মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে লোমহর্ষক স্মৃতি আপনি ভুলে গেলেন? এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? কই, আপনি তো সেই পার্লামেন্টের মেম্বারকে থামালেন না। আপনি সেই গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই, এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোনো এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান সংস্কার পরিষদের কোনো প্রভিশন নাই, শপথের কোনো বিধান নাই। একথা কখন বলছেন? 17 অক্টোবর 2025 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছিল, সবাই মিলে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই 17 অক্টোবর 2025 থেকে নিয়ে 2026-এর 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন আর গণভোট হলো একই দিনে, 17 অক্টোবর 2025, 12 ফেব্রুয়ারি 2026, 4টা মাস মাঝখানে চলে গিয়েছে, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন, লিগাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিনও আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ক্ষমতায় গিয়ে পার্লামেন্ট চালু হওয়ার পর বলছেন এগুলো সব সংবিধান বিরোধী। পার্লামেন্টে আমাদের লিডার অব দি অপোজিশন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, যিনি নতুন বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশের স্বপ্ন সারথী ছিলেন, ডক্টর শফিকুর রহমান, যথার্থই বিএনপির এই ভূমিকার প্রতিবাদ করে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন, একই ডেকচিতে রান্না করা গোশত, আপনি গোশতটা খাবেন, ঝোলটা খাবেন না। কি শুনেছিলেন না আপনারা? আরো একজন সিভিল সোসাইটির চিন্তাশীল ব্যক্তি উদাহরণ দিয়েছেন,
একই মায়ের গর্ভে একসঙ্গে জন্ম নেওয়া দুইটি সন্তান, আপনি একটাকে স্বীকার করবেন আর একটাকে স্বীকার করবেন না। 2025-এর 13ই নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা একটা আইন, আমার কাছে গেজেট আছে। সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না, সর্বমন্ত্রী। ইভেন আমাদের নীরব প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, কথা বলেন না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোনো পার্লামেন্টারি পলিটিক্সে, সংসদে আমরা যতটুকু অভিজ্ঞতা ক্ষুদ্র দেখেছি, হ্যাঁ, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য মন্ত্রী তার পক্ষে কথা বলে, কিন্তু ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার আরও একজন মন্ত্রী তার পক্ষে কথা বলার নজির খুব বিরল। তাই ওনার উপাধিটা খুব সুন্দর হয়েছে যে সর্বমন্ত্রী। উনি মনে করেন সংবিধান উনি একাই বোঝেন। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 152 152 অনুচ্ছেদে বলা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, অর্ডিন্যান্স, অ্যাক্ট যা জারি করা হয় সবই হচ্ছে আইনের সম্মান এবং আইনের আওতাভুক্ত, এটাকেও আইন বলে। 152 আর্টিকেল অফ আওয়ার কনস্টিটিউশন। যখন দেশে কোনো সরকার থাকে না, কোনো প্রধানমন্ত্রী থাকে না, কোনো পার্লামেন্ট থাকে না, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার যা কোনো অথরিটি পায়, কোনো রাষ্ট্রপতি যদি থাকে তিনি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন, কোনো অর্ডার দিতে পারেন, এটাও একটা আইনের মর্যাদা পায়। সেটা আমাদের সংবিধানের 152 অনুচ্ছেদে বলা আছে। সালাউদ্দিন সাহেব বলেন যে না, এই অর্ডার এটা এখতিয়ার বহির্ভূত। বলে যখন প্রশ্ন করেন তাহলে আপনি এমপি হলেন কিভাবে, এ নির্বাচন কি করে বৈধ হলো? ওটা সংবিধান মোতাবেক আমরা নির্বাচন করেছি। কোথায় সংবিধান মোতাবেক নির্বাচন হলো? বিদ্যমান সংবিধান যেটা আছে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হতে গেলে লাস্ট ইলেকশন হয়েছে 2024-এ, নাকি বলেন? তাহলে সংবিধানে 5 বছর পর পর নির্বাচনের বিধান আছে, তাহলে 24-এর পরে 5 বছর হলে কত সালে হইতে হয়? 29 সালে হতে হতো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি 26-এ ইলেকশন করলেন কেন? হোয়াট ইজ দ্য লিগ্যাল বেজ অফ দিস ইলেকশন? লিগ্যাল বেজ হচ্ছে 2025-এর 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার। সেই আদেশ একটা আইন, সেই আইনে বলা হয়েছে একই দিনে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেখানে আরেকটা দফায় বলা হয়েছে এই অধ্যাদেশ জারির অব্যবহিত পরে যে ইলেকশন হবে সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে। আপনি সেই ইলেকশনে অংশগ্রহণ করেছেন। তা আপনি যদি এই আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন, গণভোটকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিত্ব নাই, সংসদ নাই, সরকার নাই, সবই নাই। কিসের ভিত্তিতে দাঁড়িয়ে কথা বলছেন? আর আপনি যে পার্লামেন্টে ব্যাখ্যা দেন যে না, এই অর্ডারটা মানা যায় না, এটা রাষ্ট্রপতির এখতিয়ারের বাইরে, এই কথাটা বলাও তো আপনার এখতিয়ার নাই। কারণ কোন আইন, কোন বিধান, কোন অর্ডিন্যান্স, কোন অ্যাক্টের ব্যাখ্যা ঠিক কি বেঠিক এটাও কোনো ব্যক্তি দিতে পারে না। এটার ব্যাখ্যা দিতে পারে একমাত্র কোর্ট। কোর্ট বলবে। কোর্ট যদি বলতো যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার 2025 13ই নভেম্বর যেটা হয়েছে এটা সঠিক নয়, এটা আমরা মানতাম। কোর্ট তো এর আইনের ঠিক কি বেঠিক, ভুল কি ব্যাখ্যা, এটার দায়িত্ব হচ্ছে কোর্টের। কোনো ব্যক্তি এর ব্যাখ্যা দিতে পারে না অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। অথচ আপনি দাঁড়িয়ে ব্যাখ্যা দিচ্ছেন যে এটা সংবিধানের নাই। কথাটা শেষ করতে চাই, প্রবন্ধের ওই কথাটাকে আমি মূল ধরে, যে তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন রাষ্ট্রের। আমার প্রিয় ভাই বোনেরা, বৈষম্যহীন রাষ্ট্র করতে গেলে উই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাকে ওই 2026-এর 12ই ফেব্রুয়ারির গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে। 84টি সাংবিধানিক প্রশাসনিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, সেইখানে অনেক দলই নোট অফ ডিসেন্ট দিয়েছিল। জামাতও দিয়েছে, বিএনপিও দিয়েছে, অন্যান্য দলও দিয়েছে। কিন্তু ঐকমত্য কমিশন বলেছে না, এই 84টি সংস্কার প্রস্তাবের পুরোপুরি দেশের সংবিধানের বেসিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে গেলে এই পরিবর্তনকে মানতে হবে। আমরা জামাত ইসলামী আমাদের নোট অফ ডিসেন্ট নিয়ে চিল্লাচিল্লি করছি না, অন্য কোনো দল করছে না। কিন্তু বিএনপি 12 থেকে 14টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনারা ওই যে একটা লাল বই হাতে করে নিয়ে সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে বলেন
এর অক্ষরে অক্ষরে আমি মানব। শোনেন না, প্রাইম মিনিস্টারও বলেন ওখানে আছে 84টি সংস্কার প্রস্তাব, তার ইম্পর্ট্যান্ট 10-12টি, যা না মানলে বাংলাদেশের সংস্কারটা একেবারে ইম্যাটেরিয়াল হয়ে যাবে। এই সংস্কারে কোনো মূল্য নেই। যেমন বলা আছে, প্রথম প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। উচ্চ কক্ষে 100 আসন ভাগ হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে, আমরা সব দল মেনেছি, আমরা নোট অফ ডিসেন্ট এখানে দেয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর্টিকেল 70, একজন এমপি ফ্লোর ক্রস করে কতটুকু দলের বাউন্ডারির বাইরে যাবে আমরা যা বলেছি, বিএনপি সেখানে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আন্তর্জাতিক চুক্তি আইনগুলো আপার হাউস লোয়ার হাউসে অনুমোদিত হতে হবে, বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। গুরুত্বপূর্ণ সংবিধানের যত সাংবিধানিক পদ আছে, কেয়ারটেকার সরকারের চিফ থেকে সরকার গঠনের পদ্ধতি, দেশের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিস, তারপরে অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে পিএসসি বিসিএস পরীক্ষায় আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা কোটা না মেধা যে আন্দোলন করে এই রক্তাক্ত বিপ্লবটা করলো, তার সূত্রই তো হচ্ছে দলীয়করণ করে কোটা দিয়ে খেয়ে মেধাকে শেষ করতে চাওয়া হয়েছিল। খেয়াল আছে কিনা আপনাদের? এটা এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আছে। আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি রাষ্ট্রপতির সাথে কথা বলে পিএসসির চেয়ারম্যান এবং কমিশন, অ্যান্টি করাপশন কমিশনের তার এই সমস্ত সাংবিধানিক পদ তিনি তৈরি করবেন। কমিশনে বলা হয়েছে না, ঐক্যমত্য কমিশন বলেছে সরকারি দল এবং অপোজিশন, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন এবং মাঝখান দিয়ে জুডিশিয়ারি এবং অন্যান্য একটা সার্চ কমিটি হবে। সেই নিরপেক্ষ কমিটি গুরুত্বপূর্ণ সকল সাংবিধানিক পদে নিয়োগের একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করবে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা বলছে প্রধানমন্ত্রীর খাতে এই অসীম ক্ষমতা থাকতে হবে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই সব সাংবিধানিক পদ বিসিএস সহ, অ্যান্টি কারাপশন কমিশন সহ, অন্যান্য চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, কেয়ারটেকার সরকার গঠন প্রণালীর সেই আগের মতোই যদি সংবিধানের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাই থাকে, তিনি যা বলবেন রাষ্ট্রপতি সেই প্রজ্ঞাপন জারি করে দেবেন, তাহলে জুলাইয়ের এত রক্তাক্ত বিপ্লবের কি প্রয়োজন ছিল? এটা ছিল না বলেই তো আমরা বিপ্লব মনে করে একটা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। আজকের কিনোট পেপারে সেটাই বলা হয়েছে যে রক্তাক্ত বিপ্লবের উদ্দেশ্য শুধু সরকার পরিবর্তন নয়, পরিবর্তন হলো আবার যদি বিনা সংস্কারে যারাই এখানে ক্ষমতায় আসবে তাহলে তো তারাই আর একটা হাসিনার মতো ফ্যাসিবাদ হয়ে জন্ম নেবে। আমরা চেয়েছিলাম এমন একটা রাষ্ট্র, এমন একটা সাংবিধানিক কাঠামো যেখানে রাষ্ট্রের মূল কাঠামোটাই পরিবর্তন হবে, সংবিধানের আমূল পরিবর্তন হবে, স্ট্রাকচার পরিবর্তন হবে, ফিলোসফি পরিবর্তন হবে, বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হবে। এটার নাম বলা হয়েছে সংস্কার। বিএনপি বলছে না, আমরা সংস্কার না, আমরা একটু সংশোধন করব। দেখছেন না, ভেজাল বাঁচছে সংস্কার আর সংশোধন। এই জন্য পার্লামেন্টে ওনারা সংস্কার করবেন না, সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি করে প্রস্তাব দিয়েছেন। আর বিরোধী দলকে বলেছে আপনারা আসেন, এই কমিটিতে 5 জন লোক দেন, আমরা জুলাই সনদের ভিত্তিতে আমরা একটা সংবিধান সংশোধন করে ফেলি। লিডার অব দি অপোজিশন দাঁড়িয়ে পরিষ্কার প্রত্যাখ্যান করে বলেছেন কমিটিতে নাম দেওয়ার তো প্রশ্নই আসে না, কনসেপচুয়ালি ধারণাগতভাবে আমরা সংশোধন নয়, আমরা সংস্কার চাই। জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হয়েছে, সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, এটাকে সংস্কার বলে। দ্যাট ইজ কল্ড রিফর্ম, নট অ্যামেন্ডমেন্ট। সংস্কার আর সংশোধনের বেসিক পার্থক্য হচ্ছে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, ছোটোখাটো কিছু ভাষা, শব্দ, বাক্য আপনি পরিবর্তন করবেন, এতে রাষ্ট্রের সংবিধানের কোনো কাঠামো চেঞ্জ হবে না। আর আমূল পরিবর্তন করে শাসন ব্যবস্থা, দলীয় পদের নিয়োগ, সাংবিধানিক নিয়োগ, একেবারে সেই সমস্ত যেগুলো আমি বললাম, এর বাইরে আরও অনেক সংস্কার, এই কাঠামো চেঞ্জ করতে গেলে সংশোধনে হবে না। এই কাঠামো পরিবর্তন করার আইনি বিধান, এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা জারি হয়েছে, এখানেই একটা কাঠামো করে দেওয়া হয়েছে। এটা সংবিধান, এটা সংসদের কাজ না। এই সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ করা হয়েছে। একজন এমপি 2টা দায়িত্ব পালন করবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নেবে, আর একটা হচ্ছে সংস্কার পরিষদের সদস্য। প্রথম অধিবেশনেই 30 দিনের মধ্যে ডাকা হবে। একজন এমপির 2টা দায়িত্ব, তিনি এই কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার, গাঠনিক ক্ষমতা তিনি পাইলেন সংবিধান সংস্কারের জন্য।
এই কাজটা করে ওনার দায়িত্ব শেষ, তিনি 5 বছর মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপি এই সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিল না, বললো এটা সংবিধানে নাই। শুনেছেন আপনারা? ওনার নিল না, কিন্তু 11 দলের লোকেরা শপথ দুইটাই নিয়েছে। ফলে সংসদে এই পদ্ধতিতে সংবিধানের সংস্কার করা যাবে না, এটা আইনের লঙ্ঘন। 25 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারে আইনি কাঠামো করে বলা হয়েছে সংসদ শুরুর 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের বৈঠক ডাকতে হবে। এমপিরা এডিশনাল যে শপথ নিচ্ছে, কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার, একটা গাঠনিক ক্ষমতা যা দিয়ে সংবিধান সংস্কার করা যায়, তারা শপথ পড়বে এবং সেই অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদে এসে এই সংশোধনীগুলো হবে এবং সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। ফলে আমরা রিফর্ম চাই, সংস্কার চাই, আমরা সংশোধন চাই না। বিএনপি এখন পার্লামেন্টে সেই জটিলতা। ফলে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন কি করে বাস্তবায়ন হবে? জুলাই সনদকে এড়িয়ে, সংস্কারকে এড়িয়ে ওনারা সংশোধনের তুচ্ছ কথা বলে আসলে জুলাই শহীদ যোদ্ধাদের রক্তের উপরে আমি বলবো যে আমরা বিশ্বাস ভঙ্গ করছি। তাই আমি আহ্বান জানাবো, সময় আছে, পার্লামেন্টের সেশন সামনে আরেকটা আছে। সংবিধান সংস্কার আদেশে বলা হয়েছে 180 দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা আগামী সেপ্টেম্বরে কিন্তু 180 দিন শেষ। এমনি তো প্রথম 30 দিনের মিটিং ডাকেন নাই, আপনারা শপথ নেন নাই, সংস্কার পরিষদ অকেজো করে ফেলছেন। ইন্টেনশনালি আপনি জুলাই সনদকে বাইপাস করে নিজের ইচ্ছায় ওনারা যে 12-14টা ভিন্ন মত দিয়েছেন ওটা বাদ দিয়ে যা থাকে সেই সনদের অংশটুকু নিয়ে ওনারা এই সংশোধন করতে চাচ্ছেন। কিন্তু আমি যে মৌলিক সাংবিধানিক পরিবর্তনগুলোর কথা বলছি তা যদি বাদ দিলে যেটুকু থাকবে এটা রাষ্ট্র কাঠামোর ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এরকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারাই আর একটা হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম হবে। ফলে আজকের এই সেমিনার, আজকের এই প্রবন্ধের আলটিমেট টার্গেট হচ্ছে একটি বৈষম্যহীন রাষ্ট্র যে স্বপ্ন আমাদের জুলাই যোদ্ধারা দেখেছিল তা দেখতে গেলে গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য, যেহেতু আপনি 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের মিটিং ডাকেননি, সংস্কার পরিষদের মিটিংয়ের ট্রেন মিস করেছেন, আসেন আপনি পার্লামেন্টে বলেন যে হ্যাঁ 30 দিনের টাইমটা তো চলে গেছে, আপনারা আসেন আমরা মিলে সংশোধন নয় সংস্কারের জুলাই সনদ দেখে আমরা পার্লামেন্টে একটা আইন সংশোধন করে কি করে আনি প্রস্তাব দেন, তখন সেটা আলোচনা হতে পারে। সেজন্য আমি আহ্বান জানাবো আজকের এই সেমিনারের মাধ্যমে, চিকিৎসকদেরকেও ধন্যবাদ দেব যে এই ফোরাম থেকে জুলাইয়ের রক্তাক্ত শহীদ এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের যে আশাবাদ আপনারা করেছেন সে আশাবাদ পূর্ণ হবে যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করে এই পরিষদের অধিবেশন আহ্বান করা যায় এবং আমাদের গণরায় বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও তো গণভোটে হা ভোট দিতে বলেছিলেন, কি বলেছিলেন না? বলেছিলেন। তা আপনি নিজে ভোট দিলেন হাতে, তার অর্থ 84টি পরিবর্তনের ব্যাপারে আপনি হা বলেছেন, আইনমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখন নিজের দেওয়া ভোটকে আপনি অস্বীকার করবেন, ইগনোর করবেন? এটা কি ধরনের দ্বিচারিতা? আর যদি বলা হয় যে আপনারা এতদিন বলেননি এখন কেন বলছেন, তো ওই যে বলে যে তখন বলিনি এজন্য যদি ভোট না হয়, এর আর এক বালখিল্যতার কথা। ভোট না হয় মানে একই দিনে কোন সময় কি ভোট হবে এটা তো লন্ডন কনস্পিরেসি করে আপনারাই সব ঠিক করে আসছেন। আবার ভোট হবে না মানে আমরাই তো আগে গণভোট চেয়েছিলাম, আমরাই আগে স্থানীয় সরকার নির্বাচন ছিলাম, মনে আছে কিনা আপনাদের? ওনারাই সেটা হতে দেননি। ফলে এই সমস্ত কথা বাংলাদেশের মানুষকে আর ভুল বোঝানো যাবে না। ওনারা এই কারণেই জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন যে জুলাই সনদের পুরাটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। প্রধানমন্ত্রী যা ইচ্ছা, হাসিনার যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী সেই ক্ষমতা তার কাছে রাখতে চায় বলে তারা জুলাই সনদকে অ্যাভয়েড করছে। এই ঐক্যমত্য কমিশনে প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানা হয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়েছে, এইটা ওনারা মানতে রাজি না, সব নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে গণভোট মানতে হবে, কারণ গণভোটের 4টি প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট নাই, নোট অফ ডিসেন্ট আছে জুলাই সনদে। এই জন্য দেখবেন খেয়াল করে ওনারা কিন্তু জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে এ কথা বলে, কিন্তু একদিনও কিন্তু বলে নাই যে আমরা গণভোটের রায় মেনে নেব, তা কিন্তু বলেনি। অর্থাৎ সেই গণভোটে ওনারাই হা ভোট দিয়েছেন, কিন্তু সেটা মানবো তা তারা বলেন না।
আর ওনারা বলেন যে বিরোধী দলের উপরে জামাতের উপরে ভূত চেপেছে, তারা মুনাফেক। তা আপনাদের এত নির্জলা দেওয়া কথা যখন ভঙ্গ করেন, আপনারা আমাদের মুনাফেক বলেন, তা আপনাদেরকে ইমানদার বলবো? নিজের দেয়া ভোট অস্বীকার করেন, একই সাথে একই মায়ের পেটে জন্ম নেওয়া দুই সন্তানের জাতীয় ভোটটা মানেন, গণভোটটা মানেন না। এটা দ্বিচারিতা হয় না? এটা ইমানদারি হয়? এগুলোর আর না হলে বলেন পার্লামেন্টে এসে দাঁড়িয়ে যে হ্যাঁ আমরা গণভোটে হাতে ভোট দিতে বলেছিলাম, ভুল বলেছিলাম, আসলে আমরা নিজেরা হাতে ভোট দিই নাই। এটা বলেন পার্লামেন্টে, সত্য কথাটা বলেন সাহস থাকলে, কিন্তু আমরা হাতে ভোট দিইনি তাই গণভোট মানি না, তাও তো বলবেন না। ধন্যবাদ সবাইকে, অনেক সময় হয়ে গেছে।